ব্লু সার্ভিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সহজ পদ্ধতিতে আমরা কীভাবে একটি জমির পরিমাপ করতে পারি। সহজ পদ্ধতিতে একটি জমির পরিমাপের জন্য আমি একটি নকশা থেকে একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি। এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এক পাশে আমরা জানি নকশার উপর পাশে থাকবে উত্তর পাশে, উপর পাশটা থাকবে উত্তর পাশে, উত্তরে আছে 156 এবং দক্ষিণ আছে 200। আমরা এটাকে ফিট হিসেবে নিয়ে নিছি, 200 ফিট 156 ফিট। এখন পূর্বে আছে 150 ফিট আর পশ্চিম আছে 160 ফিট। আমাদের দেশের যে নিয়ম নীতিগুলো আছে এই ভূমি পরিমাপের ক্ষেত্রে, এখানে গ্রামে একবার ব্যবহার করা হয় একটা পরিমাপ, যেটা আমরা বহুল ব্যবহৃত বলে থাকি। আর আমি আগে বহুল ব্যবহৃত পদ্ধতি নিয়ে কথা বলব, যদি এটি কোনো ভিত্তি নাই বা এটি জ্যামিতিক কোনো ফর্মুলা নিয়ম অনুসরণ করে না। আবার পরবর্তীতে এটি সম্পূর্ণ সঠিক নয় লিখছি, কারণ সম্পূর্ণ কেন সঠিক নয় সেটি বের করে আমি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে দেখাবো। আমরা যখন বহুল ব্যবহৃত পদ্ধতি অনুসরণ করি তখন এখানে দুইটা আইল আছে, একটা হলো বড়, একটা ছোট আইল নিই আমরা। তাহলে বড় আইল আমি উত্তর এবং দক্ষিণ পাশে দুইটা আইলকে আমি বড় আইল ধরলাম। এইটা কি করতে হয়, উত্তর আইল আছে 156 এবং দক্ষিণ আইল 200, এই দুইটা যোগ করবো আমরা। দুইটা যোগ দিয়ে এই 200 এবং 156 যোগ করে যোগফল যা হবে দুইটা বাক করলে আসতে কত, 178 ফিট। 178। আবার একইভাবে আমরা ছোটো আইল দুইটা কাজ করবো, 160 এবং 150 দুইটা যোগ করবো, যোগ করে দুইটা বাক করলে আসতে 155 ফিট। এবার আমরা এই দুইটাকে গুণ করে দেবো, গুণ করলে মোট যে ক্ষেত্রফলটা হবে, আমরা জানি কি একটা আয়তক্ষেত্রের মতো দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আয়তক্ষেত্রের মতো ক্ষেত্রফলের সূত্রটা এখানে ইউজ করতে হয়। এখানে বড় আইলের যে গড় আসবে এবং ছোটো আইলের গড় দুইটা গুণ করে দিলে টোটাল আসতেছে 27,590 স্কোয়ার ফিট। স্কোয়ার ফিট আমরা কেন দিলাম, এতক্ষণ আমরা শুধু ফিট ইউজ করছি। আমরা যদি একটা বাহুর কোনো পরিমাপ নির্ণয় করি তাহলে ফিটে করি, আর যদি ক্ষেত্রফল করি তাহলে স্কোয়ার ফিটে করি। এখন আসতে যাক এটার কত শতাংশ জমি আছে। আমরা জানি এটাকে যদি শতাংশে বের করতে হয় তাহলে 435.6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন আমরা 435.6 দিয়ে ভাগ করে দেখি কত আসে। 590 ডিভাইডেড 435.6, 27,590 স্কোয়ার ফিটকে 435.6 দিয়ে ভাগ করলে ফলাফল আসতেছে 63.33 শতাংশ। এখন এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে 63% জমি আছে, কিন্তু আমরা বলছি সম্পূর্ণ সঠিক নয়। কেন সঠিক নয় তা এখন আমি প্রুফ দেখাবো জ্যামিতিক পদ্ধতিতে, যে পদ্ধতিটা সবচাইতে বিশুদ্ধ একটা পদ্ধতি। আমরা এই পদ্ধতিতে ভূমি পরিমাপ করলে সবচাইতে সঠিক পদ্ধতি আসবে। তার জন্য আমাদের এই ভূমিটা যেহেতু কোনো আয়তাকার নয়, বর্গাকার নেই, একটা বিষম চতুর্ভুজ আছে, তখন আমাদের একটি মাঝ বরাবর রেখা নিতে হবে। এই রেখাটা নিয়ে দুটি ত্রিভুজে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে দুটি ত্রিভুজ দেওয়া আছে, কিন্তু কোনো একটি ত্রিভুজই আমাদের সমকোণ না। এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমি দুইটা ক্ষেত্র নিয়ে নিই, এটাকে ক ধরে নিই, এটাকে খ ধরে নিই। এবার ক ক্ষেত্রে ক্ষেত্রফল এবং খ ক্ষেত্রে ক্ষেত্রফল দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে মোট ক্ষেত্রফল বের হবে। বিষমবাহু ত্রিভুজে যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন অর্ধ পরিসীমা বের করতে হয়, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এটা কি করব, এই তিনটা বাহু আছে, এটাকে আমি ধরে নিই 180 ফিট ধরে নিই। তাহলে এখানে তিনটা বাহু দেওয়া আছে, একটা 160, একটা 180, একটা 156। তাহলে এই তিনটা যোগ করব, যোগ করে যে যোগফলটা হবে এটাকে দুইটা ভাগ করব, দুইটা ভাগ করলে যে রেজাল্টটা হবে সেটা হলো এস এর মান। আমরা যোগ করে দেখি কত আসে, 160 যোগ 156 180 ডিভাইডেড 2, তাহলে আসছে 248। এবার আমরা ক্ষেত্রফলের সূত্র রুট ওভার ইউজ করবো, এস ইন্টু এস মাইনাস এ, মানে এসটা হলো এই যে অর্ধ পরিসীমা যেটা বের করছি আমরা 248, এ মানটা আমরা এখানে বসাবো, তারপর এস মাইনাস এ, আবার এস এর মানটা বসাবো মাইনাস এ। আমি ধরে নিলাম এখানে 160 ধরে নিলাম এ, তারপরে আমরা বি ধরে নিলাম 156 এবং সি ধরে নিলাম 180। এখন টোটালি ক্যালকুলেট যদি আমরা করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে রেজাল্ট আসতেছে 11,684.6456 স্কোয়ার ফিট। এখন একইভাবে আমরা ক্ষয়ের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। তিনটার জন্য আমরা এস বের করে নেব, অর্ধ পরিসীমা, তিনটা বাহু যোগ করে দুইটা ভাগ দিলে অর্ধ পরিসীমা 265 চলে আসছে। তারপর ক্ষেত্রফলের সূত্র আমরা ইউজ করব। এখানে দেখা যাচ্ছে টোটাল ক্ষেত্রফল আসতেছে 12,975। তাহলে এখানে আমরা দুইটা ক্ষেত্র পাইছি, একটা ক ক্ষেত্র একটা খ ক্ষেত্র। দুইটা ক্ষেত্র যদি আমরা যোগ করে দিই এখানে আসছে পাইছিলাম আমরা 11,684.6456। এইটার সাথে যদি আমরা 12,975.915
ওয়ান যোগ করি তাহলে টোটাল আসে 24,660.5607। এটাকে আমরা যদি শতাংশে নেই আগেরটার মতো ওই প্রচলিত পদ্ধতির মতো, তাহলে এটাকে আবার 435.6 দিয়ে ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড করে দেখি এখন ফলাফল কত আসে, 24,660.5607 ডিভাইডেড 435.6। এখানে ফলাফল আসছে 56.612, প্রায় 56.5%। এখন হ্যালো ভিউয়ার্স, দেখেন আপনারা এই পূর্বে আমি একটা বহুল ব্যবহৃত পদ্ধতির কথা বলছিলাম যেখানে ফলাফল আসছে 63% জমি, আর এখানে আসছে 56.5% জমি। এবার আপনারা বলেন যে কোনটি সঠিক কোনটি ভুল। জ্যামিতিক পদ্ধতি আমরা একদম সঠিক এবং এটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, কিন্তু এই বহুল ব্যবহৃত যে পদ্ধতি বলছি এটা কোনো ভিত্তি নাই, এটা গ্রাম্য সাধারণ একটি পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিতে কখন একদম সঠিক হবে, যদি আমরা কোনো একটি ক্ষেত্র আয়তাকার পাই তাহলে এই পদ্ধতিটি সঠিক হবে। যদি আমরা বর্গাকার কোনো আকৃতি পাই তাহলে সঠিক হবে। আমরা সঠিক পাবো কোথায় কোথায়, আয়তাকার এবং বর্গাকার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি সঠিক পাবো, নচেত সঠিক হওয়ার সম্ভাবনা নাই। যদি প্রায় আয়তাকারের মতো থাকবে, হালকা একটু ডিস্টেন্স থাকবে, তাহলেও এই পদ্ধতিটি সঠিক হওয়ার সম্ভাবনা 96% মতো হতে পারে। 90 থেকে 96 বা 85 থেকে 95 পর্যন্ত সঠিক হতে পারে, নচেত এই পদ্ধতিটি সঠিক হবে না। যদি এরকমভাবে কোনো সমস্যা থাকে তাহলে এটার সঠিক কথা আশা করা যায় না। তারপর যদি এরকম কোনো একটি জমি থাকে, এখানে একটা কার্ভ আকৃতি থাকবে, এখানে এরকম টাইপের একটা জমি থাকবে, এগুলো কখনোই আমরা এই পদ্ধতি ইউজ করে পারবো না। তখন আমাদের এই আকৃতির জমিগুলো নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের জ্যামিতিক ফর্মুলা অনুসরণ করতে হবে। আমি আজকে যে জ্যামিতিক ফর্মুলাটা অনুসরণ করলাম সেটি হলো বিষমবাহু একটি ত্রিভুজের। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে এইটা যদি আমরা অনুসরণ করি, অর্ধবৃত্তাংশের সূত্র অনুসরণ করতে হবে, এখানে আবার বিষমবাহু ত্রিভুজের সূত্র আসবে। ভিউয়ার্স, পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে জ্যামিতিক অন্যান্য যে ফর্মুলাগুলো নিয়ে আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে শুধুমাত্র আমি এইটাই বোঝাতে চাচ্ছিলাম যে বহুল ব্যবহৃত যে পদ্ধতিটি আমরা এখন অনুসরণ করি এইটা এবং জ্যামিতিক পদ্ধতির মধ্যে কতটুকু পার্থক্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।